তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর সেটা কি বলতো, সেটা হচ্ছে খুব হালকা, মানে আজকাল যেরকম গরম পড়েছে, এই যে প্রচন্ড গরমের হিট, তাপটা বেড়েছে, তো সেই জন্য আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমাদেরকে কি করে একটু হালকা টাইপের খাবার খেতে হবে, বুঝেছো? তা সেরকমই কিছু ভেবে টেবে মাথার মধ্যে তো সেরকমই সবসময় ঘোরে যে এত গরমের মধ্যে করে হালকা কি কি খাবার বানানো যেতে পারে। আর বুঝতেই পারছো, ঘরে বাচ্চা থাকা মানে বাচ্চাদের চাহিদা মতো কিছু বানাতে হয়। তো সেই জন্যই ভাবছিলাম যে কিছু হালকা খাবার আমি কি বানাই। তো যাই হোক, আহ সেটা হচ্ছে কি বলতো, মানে বাটার চিকেন, মানে ধরে নিতে পারো যে বাটার মানে চিকেন যে স্টু হয় না, তো চিকেন স্টুর মতোই খানিকটা। তো তার মধ্যে ধরো চিকেন স্টুটা হয়তো আরেকটু পাতলা, একটু অন্যরকম হয়, কিন্তু এটা আমি মানে ওই চিকেন স্টুর মতো হালকা পাতলা করে একটু বানাবো। একটু হালকা একটু আলু দিয়ে দেবো, আর কয়েকটা কিছু একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন, একটু আদা কুচি, একটু রসুন, রসুনটাকে কুচি করব না, এটাকে একটুখানি সাঁড়াশি দিয়ে চিপে চিপে দিয়ে দেবো। আর লঙ্কাও বেশি কিছু দেবো না, এই যে দেখতে পাচ্ছ মাত্র দুটো কি তিনটে মতো লঙ্কা নিয়েছি, একটু জাস্ট ভেঙে ভেঙে নিয়েছি। আর পেঁয়াজও তোমরা দেখছো এই যে একদম অল্প পেঁয়াজ নিয়েছি, মানে কি মানে ছোট একটা, এরকম ছোট সাইজের একটা পেঁয়াজ যেমন হয় ওরকমই টাইপের নিয়েছি। আর সাথে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, মানে মুখটা জাস্ট একটু মানে পাতলা ঝোলের মধ্যে যাতে একটু ভালো লাগে। আর এদিকে কি কি নিয়েছি বলতো, মশলার মধ্যে কিচ্ছু নিইনি বিশেষ কিছু। এই যে দেখতে পাচ্ছ নুন, একটু একটু গোলমরিচ গুঁড়ো। আর এই গোলমরিচটা আমি বাড়িতেই মিক্সিতে গ্রাইন্ড করে রাখি। তো এটা আমার 12 মাসের, বাড়ির 12 মাসে আমি এটা গ্রাইন্ড করে রাখি। আর এই যে দেখছো, তো একটু জিরে গুঁড়ো, তো জিরে গুঁড়োটাও কিন্তু আমি বাড়িতে গ্রাইন্ড করে নিই। যতটা চেষ্টা করি, যা যা কিছু, ধরো পোস্ত, তারপরে হচ্ছে তোমার একটুখানি সর্ষে গুঁড়োর পাউডার আমি সাধারণত কিনি না। তো সর্ষে গুঁড়ো এগুলোকে আমি সাধারণত বাড়িতেই একটুখানি মিক্সিতে বা গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নিই। মানে বুঝতে পারছো, বাজারের জিনিস আর বাড়িতে গ্রাইন্ড করা এগুলোর মধ্যে অনেকটাই তফাৎ থাকে। তো যতটা পারা যায় আর কি, সংসারের মধ্যে সমস্ত কিছু বাচ্চা সামলে যেটুকু পারা যায় করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ এই হয়েছে, আহ, কয়েকটা তেজপাতা নিয়েছি, এই যে তেজপাতা, আর একটা ছোট শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, অলরেডি আমি এখানে কিছু দারচিনি নিয়ে নিয়েছি, অল্প, বেশি না। দারচিনি নিয়েছি, একটুখানি তোমার এলাচ নিয়ে নিয়েছি 4টে মতো, সেগুলো একটু ক্র্যাশ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে তোমার কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ না। এগুলোই উপকরণ, আর বিশেষ কিছু দেবো না। আর দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমি আজকে আরেকটা জিনিস শেয়ার করবো। সেটা কি বলতো, এই যে দেখতে পাচ্ছ কড়াটা, বুঝতে পারছো? মানে যাই হোক, এই কড়াটা হচ্ছে কি বলতো, লোহার কড়া। তো দিদিমা ঠাকুমাদের কাছে যেটা শোনা যায়, আগেকার দিনে তো লোহার কড়াই ব্যবহার করা হতো। আর আমরা তো এখন লোহার কড়া মানে যুগের তালে তালে সেগুলো তো সব বন্ধ, মানে ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। এখন সবকিছুই এসেছে ননস্টিক, ননস্টিক কড়া, ননস্টিক তাওয়া, ননস্টিকের সবকিছু। তো যাই হোক, সেগুলো তো মানে স্বাস্থ্যের পক্ষে বলো যাই বলো, সেগুলো তো সবসময় ভালো না। ননস্টিকটা ব্যবহারের জন্য হয়তো খুব মানে উপযোগী, হ্যাঁ মানে সবকিছু, কিন্তু খাওয়ার জন্য বা তাতে রান্না করে কিছু খাওয়ার জন্য কিন্তু ওটা ভালো না। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে নিয়ে নিয়েছি এই কড়াটা, বুঝেছো? আমার একটা বান্ধবীর সাথে তোমাদেরকে আর একটা কথা বলি, দাঁড়াও আগে গ্যাসটা অন করি। তো গ্যাসটা অন করে তোমাদের সঙ্গে কথাটা বলি। তো গ্যাসটা অন করে দিলাম। আর এটা হচ্ছে আমার, এই যে দেখছো, এটা হচ্ছে মানে এই যে মাংসটা, এটা আমি ফ্রিজে ছিল আমার, তো সেটা অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম। প্রায় ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা, প্রায় হয়েই গেল, 1.5 ঘন্টা হয়েই গেছে।
কেন একটু বেশিক্ষণ বার করে না রাখলে বরফটা কাটে না তো। আর বরফটা ঠিকঠাক মতো না কেটে গেলে কি হয়, ওই মানে ঠান্ডাটা ঠিকঠাক মতো না ক্লিয়ার হলে মাংসটা ঠিকঠাক দেখি রান্না করে তেমন টেস্ট পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, এখন এই যে কড়াটা গরম হয়ে গেল, এর মধ্যে একটু সাদা তেল দেবো। সাদা তেলটা দেবো, খুবই অল্প দেবো। হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিসও দেখানো হয়নি, যেটা দিয়ে হচ্ছে আহ একটু বাটার দেবো সাদা তেলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, একদমই অল্প। তোমাদেরকে আগেই বললাম, মানে জিনিসটা হবে কি বলতো, একটু স্টু টাইপের। মানে আমরা যে চিকেন স্টু খাই, চিকেন স্যুপ খাই নর্মালি, সেরকম টাইপের। তো চলো, এই যে তেলটা দিলাম, এবার এর মধ্যে একটু বাটার দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এইটুকু বাটারই এখন দেবো। তো পরে অবশ্য আবার একটু দিয়ে দেবো। তো বাটারটার মধ্যে এবার একে একে সবকিছু দেবো। মানে এই যে গোটা গরম মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার মধ্যে এবার শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকেও দিয়ে দেবো। একটু হালকা নেড়ে নিয়ে এবার এর মধ্যে যে একে একে সমস্ত কিছু স্যালাড গুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আগে দেবো, তারপরে রসুনটাকে দেবো, তারপরে ক্যাপসিকামটা দেবো। দিয়ে একটু হালকা নেড়ে নিই, তারপরে আদাটাকে দিয়ে দেবো। ফ্লেমটা এবার একটুখানি জোরেই দিয়ে দিলাম, তাহলে কি গোটা মানে গরম মশলা যখন দেওয়া হয় তখন একটু লো ফ্লেমে দিলেই ভালো হয়, নয়তো গরম মশলা চট করে পুড়ে যায়। তো সেই জন্য অল্প আছে দিয়ে দিলাম। আর এবার একটু ফ্লেমটা বাড়িয়ে বাকিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা কুচি, আর বাকি দিয়ে একটু লঙ্কা কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এগুলো জাস্ট হালকা একটু সতে করে নেব, আর তারপরে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। দেখো, এই খাবারটা বানাতে না, মানে এই রেসিপিটা বানাতে চিকেনের, এটা বেশি টাইমও লাগে না, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর বেশি তেল মশলাযুক্ত খাবার তো এই গরমে না খাওয়াও ভালো না। তো আমি বলবো, যাদের বাড়িতে একটু বেশি চিকেন মাটন বেশি হয়, আমার বাড়িতে একটু বেশি হয় জানো তো, দুদিন ছাড়া ছাড়া একটু চিকেনটা করা হয়। কেন কি, আমার বাচ্চাটা খুব চিকেন চিকেন করে, তো চিকেনের সময় একটু এমন বায়না করে, মনে হয় যেন 1 মাস ধরে হয়তো চিকেন খায়নি, তাকে দেওয়া হয়নি। তো যাই হোক, বাচ্চারাই তখন খাবে, ওদেরই এখন শরীর গড়বে, ওদেরই হজম হবে। আমাদের তো ওদের মতো এখন অত হজম ক্ষমতা, মানে ওদের মতো নেই। ওরা এখন ছুটবে খেলবে, ওদেরই হজম হবে। তা সেই জন্য চলো ঠিক আছে, আমি একটু দুদিন ছাড়া ছাড়া একটু চিকেন বানিয়ে দিই। কিন্তু কি বলতো, এরকম হালকা পাতলা করে একটু বেশি বানিয়ে দিই, রিচটা খুব কম করি। হ্যাঁ, তবে শীতকালটা আসলে এই মেনটেন্স গুলো আবার থাকে না। শীতকালটা আসলে দমাদম দেরাদুম, তখন আমিও খাই, আমার হাজবেন্ডও খায়, আমার ছেলেও খায়। মানে একটু একটু রিচের দিকে বেশি যায়, নানা রকম রেসিপি হয় তখন। তো চলো, এবার এর মধ্যে এবার চিকেন গুলো আস্তে আস্তে দিয়ে দিই। তোমরা দেখে বুঝতেই পারছো যে, দেখো তোমাদের আরেকটু দেখাচ্ছি কাছ থেকে। এই যে হালকা মতো একটু একটু হালকা ভাজা ভাজা মতো হয়েছে, নেড়ে নিয়েছি। তার মধ্যে চিকেন গুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই যে চিকেনটা দেখছো, এটা খাবো মা আর ছেলে, আমরা দুজনে। কেন কি, আমার হাজবেন্ড তো এখন এখানে থাকে না, তোমরা জানোই। তো সেজন্য খাওয়ার মধ্যে আমরা দুজনেই আছি। তো ছেলের জন্য বানানো মানে বুঝতেই পারছো, আমার জন্য আলাদা, তার জন্য আলাদা রেসিপি বা অন্য কিছু তরকারি সব তো হবে না। তো বানালে ধরো ওকেও যা দেবো আমিও তাই খাবো, এরকমই একটা। তো যাই হোক, তো পরিমাণটাও তো সেরকমই হবে, মা ছেলে, মানে আমি ফুল ও হাফ, 1.5খানা মানুষের একটা খাবার রান্না হবে। তো চলো, এবার এটা করে নেড়ে নিই। এটাকে বেশিক্ষণ নাড়বো না, বুঝেছো? কেন, এটা তো সেই মানে
নেড়ে কষে রান্না করার মতো চিকেন না, যে এটা একটু হালকা নেড়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে just জল ঢেলে দেবো। তো বন্ধুরা, আহ, তোমাদের কার কার বাড়িতে এরকম মানে এই এত গরমের মধ্যে কি কি রান্না হয়, কেমন তোমরা রান্না করো, প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করো। তাতে তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে, মানে আমার আরো হয়তো এরকম কিছু ভিডিও, এরকম কিছু আরো কিছু মানে নিজের থেকে তৈরি করা কিছু সমস্ত কিছু তোমাদেরকে তাহলে আমি তোমাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরতে আমার খুব হেল্পফুল হবে। তো জানো তো, একটা কথা আছে, যে অল্প করে নুন দিয়ে দিলাম। চিকেনের মধ্যে তো নুন হলুদ দুটোই আগে থেকে দেওয়া ছিল ফ্রিজে, যখন ওটা ফ্রিজ করে রাখা হয়। তো সেই জন্য আর নুনটা বেশি দিলাম না, পরে হয়তো টেস্ট করে দেখবো, দেখে তখন হয়তো নুনটা দেবো। আর আমি জানো তো, যে কোনো তরকারি ঝোল ঝাল তরকারি যাই রান্না করি, নুনটা একবারে যে পুরোটা দিয়ে যে একেবারে তরকারি নামিয়ে নেবো, এই মানে ট্যালেন্টটা আমার এখনো পর্যন্ত জন্মায়নি বা হয়নি এখনো পর্যন্ত এত বছরে। আমি ওই রান্না করতে করতে কি করি, অল্প করে কিছু দিই, মানে নুনটা আর কি, নুন মিষ্টি যেটাই বলো, দিয়ে পরে টেস্ট করে তারপরে যদি দরকার হয় তখন নুন বলো মিষ্টি বলো, যেমন যে তরকারি যেমন দরকার হয় তখন আবার দিই। তো চলো, নুন দিলাম, একটু এই যে গোলমরিচ অল্প করে দেবো, বেশি ঝাল টাল হলে আবার ছেলে খেতে পারবে না। আর গরম ছিল তো, বেশি ঝাল টাল গরমের মধ্যে বেশি খাওয়াও যায় না। আর একটুখানি দেখতে পাচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়োটা ওই সামান্য মতোই দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তো এই যে একটু জাস্ট নেড়ে নিলাম, এবার একটু জল ঢেলে দেবো। আর এর মধ্যে একটু আলু দেওয়ার ছিল, মানে ভেবেছিলাম আমি আলু দেবো কিন্তু আর দিলাম না। ছেলে এসে বললো, মা আমি কিন্তু আলু খাবো না। তো ভালোই হলো, আমিও এমনি খুব একটা আলু টালু পছন্দ করি না। তো ও খাবে না বললো যখন, দেওয়ারও দরকার নেই। এমনিতেই এটা একটা খুব পাতলা একটা ঝোল টোল টাইপের হচ্ছে, মানে ঝোলও নয় স্টু টাইপের হচ্ছে। তো তার মধ্যে আলুটা দিলে কেমন লাগবে, আমি কখনো দিইনি। তো আজকে ভেবেছিলাম দেবো, কেন কি একটু দিয়েই দেখতাম। কেন চিকেন মাটন যেটাই বলো, বা ডিম কারি এগ কারি মাছের ঝোল, সেগুলোর মধ্যে তোমার একটু যদি ইয়ে থাকে, মানে একটা দুটো একটা আলু থাকে, বা খাবার পাতে একটা আলু পড়ে, ভালো লাগে, খারাপ লাগে না। তো সে জন্য ভেবেছিলাম দেবো। তো চলো থাক। আর এটাকে এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঢাকা দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। আর তবে এই চিকেনটা কিন্তু আমি প্রথমবার আমি এই লোহার কড়াতে করছি, এর আগে কিন্তু আমি কখনো লোহার কড়াতে করিনি। ওই অ্যালুমিনিয়াম কড়া বা ননস্টিক কড়াতেই করেছি। জানি না আজকে কেমন লাগবে টেস্ট, মানে টেস্টটা পাল্টে যাবে কিনা সেটা জানি না, তবে দেখা যাক কেমন টেস্ট লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, আর একটু বাটার দিয়ে দিলাম। কারণ এই এই চিকেনের রেসিপিটাতে মেন ভূমিকা কিন্তু বাটারটারই মেন ভূমিকা। কারণ এই যে এত পাতলা হচ্ছে জিনিসটা, ঝোলটা, তার জন্য এর বাটারটা একটু মোটামুটি দিলে পরিমাণ মতো এর টেস্টের টেক্সচারটাই কিন্তু ভালো লাগে, মানে পাল্টে যায়। ওখানেই হচ্ছে টেস্টের সমস্ত গুণাগুণটা পাওয়া যায়। চলো এবার এটাকে একটু ঢেকে দিই, হতে দিই। এই কড়াটা তো সবে সবে কিনেছি, তো এটা ঢাকনা এখনো পর্যন্ত সেমতো সেটে কেনা হয়নি একসাথে, পরে একটা ভাবছি কিনে নেবো। তো যাই হোক, এই থালাটা দেখে নিয়েছি আগে যে সেট আছে, তো এটাই ঢেকে দিয়ে দিলাম। তো চলো এটা হতে থাক, আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিই রাত্রে। সকালে দুপুরে আজকে ভাতটা করিনি, কালকে রাত্রে ভাত করেছিলাম,
আর সেটারই একটু থেকে গেছিলো, সেটা দুপুরে মা ছেলে খেলাম। এখন একটুখানি ভাত বসিয়ে দেবো। চলো ভাতটা বসাই। এবার এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো সকালের যে ভাতটা আছে, মানে দুপুরে গরম করেছিলাম, সে ভাতটা এবার বাটিতে ঢেলে নিই। আর বন্ধুরা, তোমরা হয়তো হাঁড়িটা দেখে ভাববে যে এরকম কেন একটা থালার মধ্যে আমি রেখেছি। আসলে কি বলতো, থালার মধ্যে এই কারণে রেখেছি, প্রচন্ড পিঁপড়ে হচ্ছে। তো আমি ওই পিঁপড়ের যে চক হয় বা কিছু, ওগুলো না দিই না, কেন কি বাচ্চার ঘর তো। আগে যখন দিতাম, ও তো ওগুলো বোঝে না। ওই পিঁপড়ে হয়তো পিঁপড়ের কাছে আসলো দেখে, ওটা ওর মানে ওটা দেখেই ওর মজা। তো হয়তো পিঁপড়ের কাছে আসলো, কোনোভাবে হয়তো হাতের মধ্যে ওটা লেগে গেল, যতই হোক কেমিক্যালস একটা জিনিস তো। আর আমি তো সবসময় তো ওকে খেয়াল করে রাখতে পারবো না যে কখন ওতে গিয়ে হাত দিল, তাহলে হাতটা ওয়াশ কর, এসব তো সবসময় তো সম্ভব না। তো এই জন্য আমি তারপর থেকে না আর ওই ওটা ইউজ করি না। তো যাই হোক, ভাতটা এরকম করে ওই জন্য একটা থালার উপরে চাপিয়ে বাটিটা, যেটাতে মানে ভাতের মাঠটা ফ্যানটাকে ছেঁকে নিই, সেই বাটিটা এর উপরে জলের উপরে দিয়ে এটাকে বসিয়ে রাখি। তো চলো, উম, তো দেখতে দেখতে 8টা বেজেই গেল। ঘড়ির কাঁটাও ঘুরে যাচ্ছে, কাজের সময়ও পার হয়ে যাচ্ছে। আমিও এদিকে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি রান্না করতে করতে। তো চলো যাই হোক, ভাতটা বসাই। তো এইভাবেই কখন যে কাজ করতে করতে টাইম পেরিয়ে যায়, টাইমটা চলে যায়, ঘড়ির কাঁটা ঘুরে যায়, বোঝা খুব মুশকিল। আর সবসময় শুধু আমার ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রেই, কারণ আমি যার যার কাছে শুনি সবাই একই কথাই বলে। ঘড়ির কাঁটা খুব স্পিডে, যখন আমরা থাকি, হাতে যখন কোনো কাজ থাকে বা কোনো কাজ থাকে, তখন ঘড়ির কাঁটা খুব স্পিডে ঘুরতে থাকে। কিন্তু যখন আমরা কোনো ধরো বসে আছি, যেমন ধরো আমি আমার ছেলের স্কুলে গিয়ে যখন বসে থাকি, ওয়েট করি ছেলেকে স্কুলে দিয়ে, তারপরে সেখান থেকে ছেলেকে নিয়ে একেবারে স্কুল শেষ হয়ে গেলে বাড়ি নিয়ে আসি, ওখানে ওয়েট করে, বুঝেছো? তখন কিন্তু সময়টা কিছুতেই কাটতে চায় না, তখন মনে হয় যেন ওই 3-4 ঘন্টার জায়গায় মনে হয় যেন 10 ঘন্টা পেরিয়ে গেছে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, বা হয়তো ঘরে কোনো, যখন কোনো ধরো কাজ থাকে না, শুয়ে আছি বসে আছি, তখনও দেখি টাইমটা কিছুতেই কাটতে চায় না। কিন্তু যখন দেখি খুব কাজের তাড়া, প্রচন্ড কাজ হাতের মধ্যে জমে রয়েছে, তাড়াতাড়ি করে সারতে হবে, সে হয়তো মানে ছেলেকে পড়াতে বসতে হবে, বা ছেলে সে নিয়ে তার খাবার রয়েছে, তার স্নান রয়েছে, ওর দিকটা দেখতে হবে, বা হয়তো রান্নাটা কমপ্লিট হয়নি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। এবার ছেলেরও খাওয়ার টাইম হয়ে যাবে, নাহলে খাওয়ার টাইমটাও দেরি হয়ে যাবে। তখন কিন্তু দেখি টাইমটা মানে খুব স্পিডে ছুটতে থাকে, ঘড়ির কাঁটাও স্পিডে ছুটতে থাকে। দেখো, এই যে এখনকার এই যে গরমটা, আমাদের ছোটবেলায়, মানে আমরা যখন আমাদের ছোটবেলা কেন বলছি, ধরে নাও না, আজ থেকে প্রায় 10-15 বছর আগে, তখনও কিন্তু গরমটা, এই প্রচন্ড গরমটা ছিল না। তখনও তখন যে গরমটা ছিল, মনে হতো যেন বাবা এটাই অনেক গরম। কিন্তু এই যে যত বছর যাচ্ছে, দিন যাচ্ছে, তত গরম বাড়ছে, এরপরে তো বলছে আরো গরম বাড়বে, আরো নাকি তাপমাত্রা বাড়বে। এখনই আমি সহ্য করতে পারি না এত গরমে। বিশেষ করে রান্নাঘরে ঢুকলে বোঝা যায় যে কতটা গরম। রান্নাঘরে ঢুকলে তখন মানে আর মানে কি বলবো, দুবার করে মনে হয় যেন স্নান করে উঠে স্নান করেছি, বা স্নান করে আবার স্নান করতে যাবো, এরকম একটা ব্যাপার। তো মানে পুরো ঘেমে নিয়ে একশেষ হয়ে যায়। তো কি জানি দাদা, পরবর্তীকালে কি হবে, আরো তো তাপমাত্রা বাড়বে, কি হবে কে জানে। তো জানি তোমাদের মানে যারা যারা আমার ভিডিওটা দেখছো বা আমার কথাগুলো শুনছো বা শুনবে, তাদের সবার একই অবস্থা, আমি সেটাও জানি, যে আজকাল রান্নাঘরে ঢোকাই যায় না। মা কাকিমা বলো বা আমাদের মতো যারা আছে তারা, রান্নাঘরে ঢোকাই যায় না। আর রান্নাঘরে ঢুকলেই মানে ওই ঘেমে নিয়ে সব একশেষ। তো যাই হোক, যতটা চেষ্টা করি যে রান্নাটা দুপুরবেলা অন্তত রান্নাটা স্নানের আগে করে নেওয়ার চেষ্টা করি। আর এখন রিসেন্টলি ছেলে তো একটু উঁচু ক্লাসে উঠেছে, রিসেন্টলি ওর স্কুলটাতে গিয়ে আমাকে আর বসে থাকতে হয় না, টাইমটাও একটু ওর বেড়েছে, সেই জন্য স্কুলটাতে ওকে দিয়ে আমি
তো বাড়িতে এসে বাড়ির কাজগুলো করি, রান্না করি, সব হয়ে যায় ওই টাইমটার মধ্যে, সব হয়ে যায়। স্নান, পুজো, রান্না, ঘরের কাজ, অনেকটা টাইম তো, প্রায় 3-3.5 ঘন্টা টাইম বাড়িতে সময় পাই। সকালবেলা ওকে স্কুলটাকে দিয়ে এসে অনেক ভোরবেলা স্কুলে যায়, তো আমার সব কাজ হয়ে যায়। সেজন্য এখন সেই অসুবিধাটা, মানে এই এত গরমে রান্না করা দুপুরবেলা বা রাত্রেবেলা, সেই অসুবিধাটা হয় না। কিন্তু অসুবিধাটা এখন, মানে এই যে সামার ভ্যাকেশন চলছে, একটু ছুটি ছাটা পড়লে, স্কুলটা বন্ধ থাকলে তখনই হয়ে যায় ডিসব্যালেন্সিং একটা ব্যাপার। মানে তখন ওই রোজকার যে গড়পড়তা ছুটে ছুটে টাইমের মধ্যে কাজ করা, সবকিছু সেরে নেওয়া, সেইগুলো আর হয় না, তখন এটা হয়। তো যাই হোক, তোমাদের সবারই মনে হয় যারা যারা এরকম করে ছোট বাচ্চা নিয়ে একলা সংসারে থাকো, একলা হাতে সবকিছু সামলাতে হয়, আমার মনে হয় তাদের সবারই একই অবস্থা আমার মতোই। কারো কেউ হয়তো স্কুলে গিয়ে বাচ্চার জন্য ওয়েট করে বাচ্চাকে নিয়ে তবে আসো বাড়িতে, এসে তারপরে হয়তো কেউ কেউ রান্না করো, কেউ কেউ হয়তো রান্না করে যাও ভোরবেলা, যেটুকু হোক যা হোক। আর কেউ কেউ আবার কেউ কেউ হয়তো এই আমার মতো এসে রান্না টান্না করে আবার বাচ্চাকে নিতে ছোট। যাই হোক, এরকমই সবার লাইফ এইভাবেই চলছে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নার কাজ অনেকটা এগিয়ে গেল। ওদিকে তো দেখতেই পাচ্ছ এটা ফুটছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো এটা হতে থাক, তোমাদের সঙ্গে আমি আজকে একটা জিনিস বেশ মনে হচ্ছে শেয়ার করি। চলো দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ কিছু? দেখো, জানি না কতটা অন্ধকারের মধ্যে দেখাতে পাচ্ছি, তবে যাই হোক, আজকে খুব ভালো একটা হাওয়া দিয়েছে। খুব ভালো হাওয়া দিয়েছে, এই সন্ধ্যের পর থেকে হাওয়াটা হচ্ছে। দেখো, তোমাদের সঙ্গে কতটা কি আমি শেয়ার করতে পারছি জানি না, তবে বাইরে দেখো গাছগুলো কি প্রচন্ড ভাবে দুলছে। হাওয়াটা হচ্ছে বলেই বোঝা যাচ্ছে যে হাওয়াটা বেশ ভালোই হচ্ছে। তো অন্ধকার, তো চারদিকে তো অন্ধকার। তো জানি না কতটাকে তুলে ধরতে পারছি। মোটামুটি আজকে মোটামুটি আজকে খুব ভালো একটা হাওয়া দিচ্ছে সন্ধ্যের পর থেকে, কিন্তু তাও দেখো আমি পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। রান্নাঘরে ঢুকলেই মানে আমাকে আর কি পায়, মানে ঘেমে টেমে পুরো একদম একশেষ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা এর বেশি আর বাড়াবো না। আজকে তবে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে অনেকদিন পর একটা লং ভিডিওতে আসলাম। আর হয় না, সবসময় সময় হয়ে ওঠে না যে তোমাদের সঙ্গে আমি আমার আম, গল্প শেয়ার করি বা তোমাদের সঙ্গে ভিডিওতে থাকি বেশিক্ষণ। তো বুঝতেই পারছি যে সামার ভ্যাকেশনটা চলছে, তার জন্য এই আজকে একটু সময় করে উঠতে পারলাম। মানে বাচ্চার পড়াশোনা মেন তো ওটাই না, আগে ওর পড়াশোনাটা দেখতে হবে, তারপরে ওর খাওয়া দাওয়া, ওর লাইফের মানে সমস্ত কিছু, যেমন ক্যারাটে শিখে আদার সাইডে রয়েছে, সেগুলো মানে সবকিছু সামলে। আর এখন তো আমাকে একা হাতে সবকিছুই করতে হয়, বাইরে বলো ভেতরে বলো, সবটাই আমাকে একা হাতেই করতে হয়। তো সেগুলো সামলেও তো একটু সময়ের দরকার বলো, একটু ভিডিও শুট করার। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি, ছেলেটাও সকাল সকাল পড়ে নিয়েছে, পড়াটা কমপ্লিট হয়ে গেছে, তো সেজন্য একটু সময় পেয়েছি। তাই তোমাদের সঙ্গে ভাবলাম চলো একটা ভিডিওতে একটু আসা যাক। তো চলো বন্ধুরা, আর আজ এই পর্যন্তই, তবে থাক। আর পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। হ্যাঁ, আর কি বলবো, আর গরমের মধ্যে সবাই যতটা পারবে ভালো সুস্থ থাকার চেষ্টা করো। প্রচুর পরিমাণে জল খাবে, একটু পারলে একটু গ্লুকোজ বা একটু ওআরএস এরকম টাইপের কিছু একটু, মানে জলের পরিবর্তে যে জিনিসগুলো হয় আর কি লিকুইড, সেগুলো একটু নেওয়ার চেষ্টা করো, যেমন ডাবের জলও আছে, আখের রসও আছে। যাই হোক, এগুলো একটু পাশাপাশি রেখো, বাচ্চাদেরকেও দিও সেই মতো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। আর কি, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, বাই।